আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প সমীর সরকারের কলমে নিষিদ্ধ সুবাস। সঙ্গে থাকছি আমি অমিত। আমি সোমা। পর্ব 4। হে রুষা, আর ইউ ওকে? আমি কোনো মতে চোখ খুলে দেখি আমার মাথাটা নিজের বুকে নিয়ে রুমের দিকে এগোচ্ছে ঢেউ। কি হয়েছে তোমার রুষা? আরে ছাদে কতক্ষণ দাঁড়িয়েছিলে যে ওখানে ঘুমোচ্ছ? আর কি সব বকছো এগুলো? আমার শরীর ভয় কেঁপে উঠল। ও আমাকে আবার রুমের দিকে নিচ্ছে কেন? ততক্ষণে সকালের আলো ফুটে উঠেছে। এখন এখান থেকে পালানো ঠিক হবে? কিন্তু ওকে তো বলা যাবে না, তাহলে গন্ডগোল করতে পারে যেমন তেমন ভাবে। আর ও আমার সঙ্গে সম্পর্ক রেখেছে কিছুটা যে টাকার জন্য, তাও সেদিন বুঝতে পারলাম। কারণ এই বৎসরে অনেক টাকা নিয়েছে আমার থেকে, যেগুলো আমি নিজের ভেবেই দিয়েছি, কখনো ফেরত নিইনি। সেগুলো চোখের সামনে এসে যেন আমার দিব্য চক্ষু খুলে দিল এক এক করে। ও মাই ডিয়ার, প্লিজ প্লিজ ওয়ান কিস বলেই ওর খোলা বুকে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের দিকে এগোলো। আমি একটু হেসে ওকে সরিয়ে দিলাম। যাও, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো, আমি ওয়েট করছি। আবার ধরতে যায় ও। শোন, প্লিজ 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 কিস মি নাও। আমি হেসে বাইরে এলাম দরজা বন্ধ করে। ওয়াশরুমে যাও, ব্রেকফাস্ট খেতে হবে না আগে? ও ওয়াশরুমে ঢুকে বলে উঠল, নাও এবার এলাম। তুমি প্লিজ তবু বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা লাগবে তোমার। কথাটা বুকের ভেতর যেন তীরের মতো বিঁধল। এভাবে কে কেয়ারিং করবে আবার? কিন্তু এগুলো যে অভিনয়, আমাকে যে এবার এই অভিনয়গুলোকে ইস্তফা দিতে হবে। আমার যে কিছুই করার নেই আর। ও ওয়াশরুমে আছে। আমি শিগগির আমার লাগেজ নিয়ে কোনো মতে সোয়েটার জড়িয়ে বাইরে বেরিয়ে এলাম তাড়াতাড়ি করে। আর রাতে লিখে রাখা চিঠিটা, যাতে কালকের রাতের ঘটনা আর আমার বিদায়ের কথা, কষ্টের কথা সব লেখা ছিল, ওটা বিছানায় রেখে এলাম। আর চিঠিতে এও বলে এলাম যে আর যেন আমার সামনেও না আসে। নিচে নামতে গাড়োয়ান এগিয়ে এলো। এবার ভয় লাগলো, যদি ধরা পড়ে যাই। আমি ওনাকে কাঁদতে কাঁদতে সবটাই বললাম। উনি বুঝলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন জোরে। পাহাড়ি পথে গড়গড় করে তাড়াতাড়ি এগোতে লাগলো গাড়ি। আর আমার এই পথ ধরে ঢেউয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে লাগলো। মনে পড়তে লাগলো ওর সঙ্গে প্রথম দেখার সময়গুলো। ভীষণ ইচ্ছে হলো আবার ফিরে যেতে, কিন্তু অনেক সবসময় ফিরে যাওয়া যায় না। একবার যদি শিকড় ছিঁড়ে যায়, তবে মাটির মাঝে আর দুই শিকড় কখনোই নিজেদের খুঁজে পায় না। তেমনি আমিও বিশ্বাস হারিয়ে ওর থেকে সরে এসেছি, যেটা আর কখনোই ঠিক হবে না, কখনোই না। যদিও আমাকে টাকার লোভে বিয়ে করে, তবুও তো এমন কত মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখবে। আমি যদি শুধু একজনের হতে পারি, তবে সে কেন শুধুই আমার হতে পারবে না বলতে পারো? আমি সবার সঙ্গে তো ওকে ভাগ করে নিতে পারবো না। সেগুলোই ভেবে মনকে সান্ত্বনা দিতে লাগলাম। ওর সব নম্বর ব্লক করে ডিলিট করে দিলাম। ছবিগুলো ডিলিট করতে গিয়েও পারলাম না। ওর মুখের হাসিটা দেখে হাত কাঁপতে লাগলো ডিলিট করতে। ওই হাসি ভরা মুখটা ডিলিট করবার সাহস আমার হলো না। কেন যেন পারলাম না। বিশ্বাস করো, এগুলো এখনো আছে লুকানো ফাইলে। মন খারাপ হলেই আমি দেখি। ওর হাসিটা দেখলেই সব মন খারাপ দূর হয়ে যায়। বিশ্বাস করো অনেক। আসলে আমরা যারা অনেক বেশি কাউকে ভালোবেসে ফেলি, তারা মনে হয় এমনই হয়। তারা আমাদের সাথে যাই করুন না কেন, আমরা কিছুতেই তাদের সাথে খারাপ কিছু করতে পারি না। আমাদের উপর সমস্ত অন্যায় হতে দিই তাকে ভালোবেসে। অনেক কষ্ট করে ভুলতে চেষ্টা করছি জানো অনেক। ঠিক তখন থেকেই নিজের মনের সঙ্গে নিজেই দ্বন্দ্ব করে চলেছি। কখনো মনে হয় এই তো আমি পারছি, কিন্তু কখনো অনেক একা লাগে, অনেক একা। এই এত আলো, এত লোকজন,
সব তখন ফ্যাকাশে লাগে। একটা লোক জীবন থেকে কেটে দেওয়া বুঝি অনেক কষ্টের, তাই না? আমরা ইচ্ছে করলেই নতুন মানুষ জীবনে আনতে পারি, কিন্তু তাকে মুছে দিতে পারি না। যাক, তারপর সেদিন স্টেশনে এসে জানতে পারলাম 10 মিনিট পরেই দীঘা যাবার একটা ট্রেন আছে। যদি তার আগেই সে জানতে পারে আর আমায় খুঁজতে আসে, এই 10টা মিনিট কিছুতেই কাটছে না যেন। বুকটা একদিকে দুরু দুরু করেই যাচ্ছে। ভগবান যেন আমাকে পালাতে সাহায্য করলো এ সময়, সেটাই মনে হলো। না হলে কি যে করতাম। গাড়োয়ানকে ফিরে যেতে বলতেই উনি কাঁপা কণ্ঠে হিন্দি বাংলা মিশিয়ে বলে উঠলেন, আমার बहन के आगे আমি ট্রেন में উঠিয়ে দেব, লেকিন যাব না। সত্যি ওনার কথায় বোঝা গেল এটাতেই আসল ভালোবাসা লুকিয়ে আছে। টিকিট কেটে ট্রেনে বসলাম আমরা দুজন স্টেশনে। শুনতে লাগলাম ওনার কাহিনী। ওনার একটা বোন ছিল, খুব ভালোবাসা ছিল দুজনের মধ্যে। খুবই গভীর ছিল ওনাদের ভাই বোনের ভালোবাসা। ও নিজের বোনকে ভীষণ আগলে রাখত। যেমন দুষ্টুমি মারপিট, তেমনই ছিল স্নেহ, মায়া, মমতা। সেই স্নেহের বোনের সঙ্গেই দেখা করতে পারছে না আজ প্রায় 1 বৎসর হয়ে গেল। পণের টাকা ঠিকমতো দিতে না পারায় বিয়ের পর আর দেখা করতে দেয় না ও শ্বশুরবাড়ির লোক আর ওর স্বামী। এমনকি বিয়ের পর 2বারের বেশি আর আসতেই দেয়নি। দেখা হয় না বহুদিন ওর সঙ্গে। যতদিন না টাকা জোগাড় করতে পারবে হয়তো দেখাও হবে না। আরও 35,000 টাকা বাকি। এনাদের কাছে টাকাটা অনেক। এই সামান্য মাইনের চাকরি আর বিয়ের সময়কার ঋণ, সঙ্গে অসুস্থ বাবা, ওরা জানেও না যে আদরের বোনটা এখন কেমন আছে। মাঝে মাঝে ভাবে একটা কিডনি বেচেও যদি সেই ঋণ শোধ করতে পারত। কথাটা বলতে বলতে কাঁদছিলেন তিনি। সঙ্গে আমার চোখ গড়িয়ে যে কখন জল নেমেছিল আমি নিজেও জানি না। ট্রেনের হুইসেল শোনা যায় দূরে। আমি ব্যাগের ভেতর হাত রেখে আমার নিজস্ব টাকার বান্ডিল বের করলাম। মাত্র 10,000 আছে। কি করি? নিজের গলার মোটা সোনার চেনটা খুললাম। এটা আমার মায়ের দেওয়া স্মৃতি, কিন্তু কোনো উপায় নেই। এই মহান কাজের জন্য দিলে মায়ের আত্মা কষ্ট নয়, বরং খুশি হবে। ওনার উপহারটা ভালো কাজে লাগবে। আর সঙ্গে হাতের 2টো বালা, সব মিলিয়ে যা হবে সেই 35,000 টাকার অনেক বেশি হবে। টাকাটা আর গয়নাগুলো আমি ওনার হাতে দিলাম। তোমার আরেকটা ছোট বোন দিল, ভেবে নাও এটা দাদা, প্লিজ ফিরিয়ে দিও না। দিদির যদি সুখ হয় সেটাই আমার আশীর্বাদ হবে। তার কাছে এই সোনার মূল্য আমার কাছে তুচ্ছ। ও ফিরিয়ে দিয়ে বলল, না না बहन, এ বহুত দাম আছে এগুলোর। আরে আমাদের অনেক সম্পত্তি আছে, এমন গয়না অনেক রাখা আছে। এটা দিয়ে যদি কোনো মেয়ে তার বাপের বাড়িতে ফিরতে পারে তবে মনে হবে যে সত্যি আমার কাছে সোনাটা খুব ভাগ্যবতী ছিল। আর দাদা, বাকি টাকাটা তোমার কাজে লাগিও। না নিলে কিন্তু সত্যি আমার অমঙ্গল হবে। তুমি আজ যা করলে সেটা একটা দাদার মতোই কাজ। আমি ছোট বোন হয়ে না হয় তোমার জন্য আর আমার দিদির জন্য, শুনলেই তো, বাবা মা ভাই বোন কেউ নেই আমার। তোমরা আপন ভাবতে পারবে না আমাকে? উনি আমার হাত 2টো ধরে ফুঁপিয়ে উঠলেন, তুই তুই সত্যি আমার बहन রে, সত্যি আমার बहन আছিস তুই। ট্রেন আসতেই আমি উঠে পড়লাম। উনি আমার ব্যাগ নিয়ে জায়গা মতো রেখে আমার দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বললেন, এই দাদাকে ভুলিস না রে, আসিস একদিন। হ্যাঁ, একদিন আসিস। আমি চোখের জলটা মুছে হেসে বললাম, তুমিও পারলে এসো দাদা, দিদিকে আমার গল্প বলল। ট্রেন ছাড়তেই মিশে যেতে লাগলো পিছনের সব, পাহাড়, বাড়ি, লোকজন আর সেই দাদা। ঝাপসা হতে লাগলো সব কিছু। শুধু দূর হতে দেখতে পেলাম একজন আমার দিকে চেয়ে হাত নাড়ছে। এবার গন্তব্য ব্যস্ততার শহর কলকাতা। অনেকবার আমার কাছে এসেছিল ঢেউ বাড়ি ফিরে, কিন্তু আমি আর গ্রহণ করিনি। অনেক বলেছিল যে আমি নাকি ভুল ভাবছি, আমি যেন ওকে ভুল না বুঝি, ওগুলো ওর ফ্যান, আরো আরো অনেক কিছু বলেছিল। আমি ওকে ক্ষমা করিনি। কষ্ট পেয়েছি, কিন্তু আমি মনের কষ্টটা ওকে বুঝতে দিইনি।
রাতে ঘুম আসতো না, ঘুমের বড়ি খেয়ে ঘুমাতাম। সারাটা দিন অনেক চেষ্টা করেও ওর হাসি মুখটা মন থেকে সরাতে পারিনি, কিছুতেই পারছিলাম না। পড়াতে মন বসতো না কিছুতেই। আস্তে আস্তে কলেজ যাওয়া কমিয়ে দিলাম, সেখানেই তো বেশি রিস্ক। খুব কাছের একজনকে দরকার ছিল তখন, যে আমাকে বাইরে আগলে রাখতে পারবে। কিন্তু জানি এ সময় হয়তো সবাই সুযোগ খুঁজবে, আর ঢেউয়ের পর কাউকে বিশ্বাস করতে পারলাম না। তবে মনে জেদ হয়ে গেল, ঢেউয়ের চেয়েও নাম করা মডেল হব, ওকে দেখিয়ে দেব। আর ওকে দেখিয়ে দিতে চাই যে হাজার হাজার ফ্যান ফলোয়ার্স হলেই চরিত্র নষ্ট হয় না কারোর। আর জিদ্দার সাহায্যেই সম্ভব হয় সেটা। জিদ্দার ইন্ডাস্ট্রি তখন খুবই ছোট। আমি ওদের ওখানে কাজ করার পর আস্তে আস্তে এত বড় হলো যে ঢেউ আগে এখানে কম টাকার জন্য এগ্রিমেন্ট করতো না, সেই ঢেউই একদিন এখানে কাজের ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু জিদ্দা নেয়নি ওকে। আমার সবটাই জানে জিদ্দা, আর ভীষণভাবে আমাকে ভালোবাসে, কারণ জিদ্দার ইন্ডাস্ট্রি এত বড় হবার পিছনে আমার ভূমিকা অনেক। আমি ওদের মডেল হবার পর থেকেই ডিমান্ড বেড়ে গেল ওদের। তবে সত্যি ঢেউ আমার থেকে শিক্ষা ঠিকই পেয়েছে। এই যে আমার এত এত ফ্যান ফলোয়ার্স, তবুও একটাও বাজে রেকর্ড পাইনি। চরিত্র ভালো রাখা হলো নিজের কাছে অনেক, সেখানে লোকের দোষ দিয়ে কি লাভ বলো তো? আমি যতদিন কাজ করব জিদ্দার হয়েই করব, কারণ আমিও ঋণী জিদ্দার কাছে। সারা জীবন লোকটা আমার পাশে দাদার মতোই আছে। অন্য কেউ হলে হয়তো আগে আমাকেই ভোগ করতে চাইতো, আর তারপর কাজ দিত। জিদ্দা সেখানে আমাকে বোনের মতোই আগলে রেখেছে। এখন সবাই জানে যে ভালোবাসা জিনিসটা আমার মধ্যে আর নেই, কিন্তু জিদ্দা ঠিকই জানে আমাকে। ওই লোকটা বাদে আর কেউ আমার মনের খবর জানে না। এই হলো আমার পুরো ইতিবৃত্ত অনেক। ভালোবাসার প্রতি একবার যে অবিশ্বাস এসেছে, জানি না সেটা কোনোদিনও বিশ্বাসে পরিণত হবে কিনা। তবে না, আমি ভালোবাসার দোষ দেব না, দোষ দেব আমার মনের, যে লোক চিনতে ভুল করেছিল। তাই আর নতুন করে কখনো ইচ্ছে হয়নি কারোর সঙ্গে নিজেকে এতটা জড়িয়ে নিতে। বলেই চুপ হয়েছিল রুষা। ঝর্ণার শব্দ ছাড়া আর কিছুরই শব্দ নেই সেই গভীর রাতে। অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে যেন, আর গাঢ় হচ্ছে আমার মনে ওর প্রতি ভালোবাসা। একটু পরে বলেছিলাম, আর আর ঢেউ, ওর কি হলো? পাপের শাস্তি পেল? তুমি কিছু করেছিলে? না অনেক, আমি কেন কাউকে শাস্তি দেব? খবর নিইনি। আর ভগবানের ওপর খুব বিশ্বাস করি, তাই আমি জানি ভগবান ঠিক ওকে একদিন বুঝিয়ে দেবে ওর কাজের ফল। আর জানো অনেক, এমন লোকেরা একদিন এই দেহের খেলা শেষ হয়ে গেলে হাঁপিয়ে যায়। তখন হাতড়ে খুঁজতে থাকে ভালোবাসা, কিন্তু কেউ তখন এদের বিশ্বাস করে না। ভালোবাসা নামক জিনিসটা এরা উপলব্ধি করতে চাইলেও পরে আর পারে না। দিনের শেষে ঠিক উত্তর পায়, চরিত্রহীনকে কেউ ভালোবাসে, এটাই ওর জন্য শাস্তি হয়ে রইল। সেদিন সারা রাত ভাবিয়েছিল আমাকে রুষার কথাগুলো। কিভাবে নিঃশব্দে ভালোবাসার মানুষটার জীবন থেকে সরে আসা যায়, সেদিন ওর থেকেই শিখলাম যেন। পরদিন দুপুরের আগে রওনা হব সবাই। ৫-৬টা গাড়িতে যন্ত্রপাতি আর মানুষজন চড়ে বসলো। বাকি রইল শুধু রুষা। তখনও ঝর্ণার ধারে দাঁড়িয়েছিল। বলল ৫ মিনিট দাঁড়াতে। সবাই অপেক্ষা করতে লাগলো গাড়িতে বসে। আমি ভাবতে লাগলাম অনেকক্ষণ ধরে, আমি কি যাব সেখানে? আচ্ছা, ও কাঁদছে না তো? আমি একসময় গিয়ে ওর পিছনে দাঁড়ালাম। ঝর্ণার জলের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের জল ফেলছিল ও। গিয়ে অনেক সাহস নিয়ে ওর ঘাড়ে হাত দিলাম। ও অবাক হয়ে ঘুরে তাকিয়ে বলল, তুমি? জীবনের প্রত্যেকটা পাহাড়ি নিরিবিলি মধ্যরাত্রি কি তুমি আমার সঙ্গে থাকবে রুষা? বিশ্বাস করো, আমার জীবনে কিন্তু আর কেউ নেই। রুষা অবাক হয়ে তাকালো। বুঝতে পারলাম না, আমাকে অপমান করবে না কাছে টেনে নেবে, নাকি জিদ্দাকে বলে এই কাজটাই হাতছাড়া করবে আমার আগের সবার মতো। রুষা গভীরভাবে চেয়ে রইল আমার দিকে। ওর চোখের কোণ বেয়ে তখনও নোনা জলের স্রোত সমানভাবেই নেমে চলেছে। আমি কিছুই বুঝতে পারলাম না, আর এটাও বুঝতে পারলাম না যে ও কি বলবে।
রাগ করেনি তো? তাহলে হয়তো আর কাজটা আমার থাকবে না। আর জানি না ভালোভাবে নেবে কিনা, কারণ প্রেম আর বিশ্বাসের প্রতি যে ওর অনেক বেশি অনীহা জন্মে গেছে। তাই আমিও স্তব্ধ হয়েই পড়ে রইলাম ওর উত্তরের জন্য। বুকের হার্টবিট অনেকটা বেড়ে গিয়েছিল ওই মুহূর্তে। এত বড় একজন মডেলকে প্রপোজ করার মতো বুকের যে কত বড় পাটা লাগে সেটা তো বুঝতেই পারছো বলো। সামনের কুলকুল করে বয়ে চলা ঝর্ণার শব্দ শুধু হালকা করে কানে আসছিল, আর কিচ্ছু না। এতগুলো পাহাড়ের মাঝে যে দাঁড়িয়ে আছি, আর বাকিরা যে আমাদের জন্য প্রতীক্ষা করছে সেদিকেও কোনো খেয়াল নেই। শুধু দুজন দুজনের চোখের দিকে নিষ্পলকভাবে চেয়ে আছি। কেউ যেন নড়ার অবধি শক্তি পাচ্ছি না। একটু পরে আমি প্রথম বলে উঠলাম কাঁপা কণ্ঠে, আম সরি রুষা, হার্ট করে ফেললাম। প্লিজ প্লিজ তুমি জিদ্দাকে বলো না। আমার কাজটা হয়তো না হলে চলে যাবে। আমি কথা দিচ্ছি তোমাকে, আর কখনো এইভাবে কথা বলবো না। সবাই ওয়েট করছে, চলো। এটা বলেই আমি ওর দিক থেকে ফিরে চলে আসতে গেলাম, কিন্তু হাতে টান পেলাম। পিছনে ঘুরে দেখি আমার হাত দু হাত দিয়ে শক্ত করে ধরেও ভেজা চোখে। আমি ওর জল ভরা চোখের দিকে তাকাতেই ফুঁপিয়ে উঠল, বিশ্বাস করো, এভাবে আমার স্বপ্নগুলো দিয়ে কেউ প্রপোজ করেনি। হয়তো তোমার জন্য কেউ পারেনি আমার মন জয় করতে। এটা বলেই আমার ঘাড়ে মুখ রেখে আমার আমার গলা জড়িয়ে ধরে ছেড়ে দিল যেন ওর ক্লান্ত দেহটা। আমি সস্নেহে মাথায় হাত দিলাম। সত্যি আমি না তখন বুঝতে পারছিলাম না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। কি করে রুষা এখন আমার বুকে? আমি বলে উঠলাম, কি হলো, উত্তর কোথায়? বিশ্বাস করো, আজ মনে হচ্ছে ঢেউকে ভগবান সরিয়ে দিয়েছে শুধুমাত্র তোমাকে পাবো বলে। এভাবে কেউ প্রেম প্রস্তাব দিতে পারে? আমার উত্তরটা কিন্তু এটা নয় রুষা ম্যাম, আমার কথার উত্তর দিন। ইয়েস স্যার, জীবনের সবটা পাহাড়ি মধ্যরাত্রি শুধুই আপনার জন্য তুলে রাখলাম, শুধুই আপনার জন্য। আরে তোদের কি হলো বলতো? ডাকতে ডাকতে সেদিন জিদ্দা এসে দাঁড়িয়েছিল, আর আমাদেরকে তো ওইভাবে দেখেই অবাক। ওনাকে দেখে দুজনেই সরে এলাম। সবচেয়ে ভয় করতে লাগলো আমার। না জানি কি বলবে এবার জিদ্দা। আমার দিকে এগিয়ে আসতে লাগলো জিদ্দা হাসতে হাসতে, কিন্তু আমি কাঁপতে লাগলাম। পিছিয়ে যাওয়ার ইচ্ছে হলেও উপায় নেই, পিছনেই যে ঝড়। আমার কাছে এসে জিদ্দা দাঁড়াতেই রুষা দৌড়ে এসেছিল আমাদের মাঝে। জিদ্দা, শোনো না, ওর কোনো দোষ নেই। তুই চুপ, আমার সঙ্গে ওর কথা আছে। এটা বলেই আমার দিকে তাকিয়ে বলে উঠল, এই আমার বোনটাকে তোর হাতে দিতে পারি, কিন্তু একটা শর্ত। কথাটা শুনে না আমার যেন প্রাণ ফিরে এলো। রুষার দিকে তাকাতেই দেখলাম ও নিজেও ভীত চোখে আমার দিকে তাকিয়ে। জিদ্দা বাঁকা হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি বল। জিদ্দা, ওকে আমি খুব ভালোবাসি গো, খুব। হ্যাঁ সেটা জানি, বল শর্তে রাজি কি? আমি আরেকবার তাকালাম রুষার দিকে। ও নিজেও জানে না কি বলতে পারে জিদ্দা, কিন্তু আমি ওকে ভালোবাসি, তাই সব করতে পারবো আমি ওর জন্য। এই সাহসটা নিয়ে আমি বললাম, হ্যাঁ আমি সব করতে রাজি, বলো কি শর্ত। জিদ্দা আমার ঘাড়ে হাত রেখে হেসে বলল, রুষাকে ভালো রাখতে হবে, কোনোদিনও কষ্ট দিতে পারবি না, কেমন? দেখ ওর জীবনটা না কষ্টে ভর্তি রে। ওর মুখে এতদিন পর তোর জন্য হাসি দেখতে পেলাম, ওর মাঝেও ভালোবাসার বিশ্বাস গজিয়ে উঠতে দেখলাম। তাই কথা দে যে তুই কোনোদিনও এমন কিছু করবি না যাতে এই হাসিটা মিলিয়ে যায়। ও যে অনেক কিছুর পর ঠিক হতে পারলো রে। জিদ্দা আশীর্বাদ করো জিদ্দা, যেন আমাদের ভালোবাসা জীবনের শেষ দিন অবধি এমনই পবিত্র থাকে, যাতে না কিছুতে নষ্ট করতে পারে। আর এভাবেই অমর হোক তোদের দুজনের ভালোবাসা আজীবন, বুঝলি? আয়। তারপর কলকাতায় ফিরে দুজনের প্রেম আরো গভীর হলো। আমি খুব চেষ্টা করতাম রুষাকে ওর অতীতের কষ্ট থেকে মুক্ত করতে,
ওর মন থেকে ঢেউয়ের কষ্টগুলো দূর করতে। ও হয়তো পারছিল ধীরে ধীরে, হ্যাঁ আমি জানি সময় লাগবে, কারণ কারণ বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল যে। তবে ও পেরেছিল। আমি ওকে সেই ভালোবাসাতেই রাঙিয়ে দিয়েছিলাম। আর ঢেউয়ের সামনেও দুজন ঘুরেছি জাস্ট ওকে এটা বুঝিয়ে দিতে যে স্বার্থপর ব্যক্তিকে ছেড়ে জীবন চলতে পারে, ঠিক জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মন্দ চরিত্রগুলোকে ঠেলে জীবনের লক্ষ্যে পৌঁছানো যায়। সত্যি রুষা খুব ভালোবাসতো আমাকে। একটা ঘটনা বলি। একদিন ফটোশ্যুট হচ্ছিল। সমুদ্রের কিনারে হিরোর ঘাড়ের কাছে গিয়ে ও জড়িয়ে ধরবে দৌড়ে আসতে আসতে, আর তাই হলো। সমুদ্রের নীল জলরাশির কিনারা ধরে নীল জামাটা পরে দৌড়তে লাগলো রুষা সামনে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে। আমি ক্যামেরা হাতে দাঁড়িয়ে। আমি জানি এটা জাস্ট এইটুকু সময়ের জন্য, কিন্তু জানো, যখনই রুষা জড়িয়ে ধরলো যুবককে, পিছন থেকে আমার চোখটা ভিজে গেল। লেন্স থেকে চোখ ফিরিয়ে নিলাম। বুকের ভেতর কি যেন একটা কষ্ট দলা পাকিয়ে উঠেছিল, বলে বোঝাতে পারবো না। চোখে হাত চাপা দিয়ে পাশের জনকে বলে উঠলাম, ভাই প্লিজ বাকিটা করো তো, চোখে কি ঢুকেছে যেন। সবাই আমার দিকে তাকালো। আমি মুখটা ঢেকে নিয়ে ছুটতে লাগলাম রুমের দিকে। আমি একটু জল দিয়ে আসছি। ছুটে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়লাম। সত্যি, নিজের আপনজনকে অন্য কারোর সঙ্গে এভাবে দেখলে বুকে কেমন যে বিঁধে, আমি সেই দিন সেটা বুঝতে পারলাম। অথচ রুষা আমাকে খুব ভালোবাসে। ও কখনোই কোনো মডেলের সঙ্গে কথা অবধি তেমন বলে না, সময় দেয় না কারোর সঙ্গে, আর না তো পার্টিতে কারোর সঙ্গে নাচতে রাজি হয় আমাকে ছাড়া। আমার যেটাই কষ্ট লাগে সেটা অবধি কোনো দিনও করে না। কিন্তু ওই দৃশ্যটা কেন যেন বুকে বিঁধে গেছিল। আমি জানি রুষা শুধুই আমার, আর ওকে নিয়ে এমন ভাবনা করাই হলো খারাপ। তাই বারবার মনকে বোঝাতে লাগলাম, কিন্তু চোখ বুঝলেই সেটাই দেখতে পেলাম। অনেকক্ষণ চোখ বুজে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। ব্যালকনির কাঁচের ফাঁকে বাইরের বহুতল বাড়ির ওপর দিগন্তহীন নীল আকাশের দিকে বহুক্ষণ তাকিয়ে মনকে ঠিক করতে চাইলাম, কিন্তু হলো না। হঠাৎ ঘাড়ে একটা হাত পেলাম। অনেক? হ্যাঁ, কে? দেখলাম হাসছে রুষা আমার দিকে তাকিয়ে। ওর পরনে তখনও সেই নীল জামাটা, আর সঙ্গে নীল দুল, কপালে নীল টিপ, আর কালো চুলের মাঝে একটু নীল রঙের চুল। কাছে এসে বলল, কষ্ট পাও তো এতদিন কেন বলনি? হ্যাঁ মানে? পালিয়ে এলে কেন? ও পোকা, চোখে পোকা পড়েছিল। কিন্তু তোমার চোখ যে অন্য কথা বলছে অনেক। মানে? তুমি আমার ফটোশুট করতে গিয়ে। আমি জানি রুষা, আমি জানি রুষা তুমি আমাকে খুব খুব ভালোবাসো, কিন্তু। কোনো কিন্তু নয় অনেক। কেন বলনি আমাকে? রুষা, আর বলতে হবে না অনেক। তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না আমি। এই কষ্টটা আমি বুঝি। নিজের লোককে অন্য কারোর হতে দেখা একটা বিশাল বড় কষ্ট। আমি আজ মডেলিং চিরতরে ছেড়ে দিচ্ছি। আমাকে জোরাজুরি করো না প্লিজ অনেক। আমি শুধুই তোমার খেয়াল রাখবো, তুমি কাজ করবে, আর আমি তোমার ঘরের লক্ষ্মী হব। আমি সেদিন স্তম্ভিত হয়ে রইলাম। এত বড় একজন মডেল কি করে বলছে এটা? যাই, আগে জিদ্দাকে বলি কালকেরটাও ক্যান্সেল, আর করব না। নতুন কাউকে দেখুক। শোনো, ও এগোতে লাগলো দরজার দিকে। আমি ওর হাতটা ধরে ফেললাম। রুষা, আমার না নিজেকে দোষী মনে হচ্ছে। তুমি নিজের শখ। আমি বলেছি না, আমি শুধু তোমার জন্য সবটা করতে পারবো। অনেক নাম তো হলো, এবার শুধুই তোমার হয়ে বাঁচবো। এতক্ষণ একটা কথাও বলেনি পেয়ারি, কিন্তু এইবার বলে উঠল, আচ্ছা অনিক বাবু, এতটা ভালোবাসে আপনাকে উনি? একবার কি দেখতে পারি ওনাকে? ও সব করলো জানো তো, কিন্তু আমি যে পারিনি পেয়ারি। রাতের দিকে কারোরই খেয়াল নেই, না পেয়ারির না তো অনিকের। আবার বলতে লাগলো অনিক। রুষা মডেলিং বাদ দিয়ে লেখাপড়া শুরু করলো। আমার কাছ থেকেই গেল। সেবার কানাডায় গেছিলাম। রুষা তখন ওর বাড়িতেই ছিল।
কানাডা থেকে সেবার বাবা তাড়াতাড়ি ফিরতে বলে একদিন ফোন করলো। শোন, তুই 25 তারিখের মধ্যে ফিরে আয়, ভীষণ দরকার আছে। কিন্তু বাবা, আজকে তো 21 তারিখ, আর কাজ শেষ 23 তারিখে হবে, এত তাড়াতাড়ি? আমি কিছু জানি না, তুই 25 তারিখেই না হয় ফের, কিন্তু ফিরতেই হবে। সেদিন দিনের মধ্যে ফিরলেই হবে, বুঝলি? কিন্তু কেন? না এলে কোনো উত্তর নেই। হ্যাঁ, তবে তোর জন্য সারপ্রাইজ আছে, তুই ছাড়া সেটা হবে না। বাবার ফোনটা রাখবার পর ভীষণ এক্সাইটেড লাগছিল। কি হতে পারে, অনেক কিছুই ভাবতে লাগলাম, কিন্তু একটাও মনের মতো হলো না। শেষে একটা বুদ্ধি করলাম, সেদিন আমাকে বাবা সারপ্রাইজ দেবে, আর আমিও না হয় সবাইকে সারপ্রাইজ দেব, রুষাকে ওদের সামনে নিয়ে গিয়ে। আর রুষাকে দেখে সবারই পছন্দ হবে, শিওর একদম, এটা আমি জানি। তাই রুষাকে ফোন করলাম, ওকে বলতেই ও ভয় পেয়ে গেল। না বাবা, আমি যেতে পারবো না, যদি বাজে ভেবে নেয়। ধুর বাবা, তুমিও না বড্ড বোকা। আরে আমি যাচ্ছি সেদিন, এয়ারপোর্ট থেকে আমাকে নিতে আসবে, তুমিও সেখানেই থেকো, একসঙ্গে যাবো। তারপর ওকে, দমদমে যাব, সময়টা বলে দিও। ঠিক আছে, ওকে, রাখছি, বাই। রুষাকে শুধু চেনে আমার বোন রুক্মিণী, ওর সঙ্গে অনেকবার বেড়াতেও গেছিলাম রুষাকে নিয়ে। রুক্মিণী তখন ক্লাস 10-এ, রুক্মিণীর সঙ্গে বেশ ভালো বন্ধুত্বও হয়েছে রুষার। তবে রুক্মিণী আমার জন্য কাউকে কিছু বলেনি, পরে সময় হলে বলবো বলে। দেখতে দেখতে 25 তারিখ এলো। রুষা অনেক আগেই পৌঁছে গিয়েছিল এয়ারপোর্টে, ফোন করেছিল আমাকে। তখনও 1 ঘন্টা বাকি ছিল আমার ফেরার। তখনই ওর আলাপ হয় আরেকজনের সঙ্গে, মিথিলা ঘোষ। সেদিন মিথিলা ফিরছিল লন্ডন থেকে, আর মিথিলাকে নিতে এসেছিল আমার বাড়ির লোক। মানে মিথিলা কে আপনাদের আত্মীয়? দাঁড়াও, জানবেই সবটা। এই ঘটনাটা আমার বোন আর মিথিলার থেকেই শুনেছি। রুষা এয়ারপোর্টের বাইরে বসতে বসতে বোর হচ্ছিল, আর তখনই ঢুকেছিল আমার ফ্যামিলির সবাই। বোন আগের দিন বান্ধবীর বাড়িতে ছিল, তাই সরাসরি ও সেখান থেকেই এয়ারপোর্টে আসছিল। আর বোনকে ছাড়া আমার বাড়ির কাউকেই চেনে না রুষা, ছবিও দেখানো হয়নি কখনো, কাজে চিনতেও পারেনি কাউকে রুষা। ওর পাশের বেঞ্চেই বসেছিল সবাই, মিথিলা, আমার মা, বাবা। মিথিলা খুব হাস্যোজ্জ্বল একটা মেয়ে, সবাইকে আপন করে নিতে পারে নিমেষে। হাসিটা সবসময় লেগেই থাকে ঠোঁটে, কেউ জানতেই পারবে না যে ওর মনে বিশাল বড় একটা কষ্ট জমে। একটা হলুদ সিল্কের দীর্ঘাঙ্গী মিথিলাকে দারুণ লাগছিল সেদিন। ফর্সা গায়ের রং, গাঢ় কালো রঙে আঁকা ওর ভ্রু, আর চোখের পাতার নিচে নীল মণি। বাঁশির মতন তীক্ষ্ণ নাক, গলাটা একটু লম্বা, তাতে সৌন্দর্যটা বেশি বেড়েছে। চুলগুলো দুপাশে ঢেউ খেলে ঘাড় আর পিঠ ছাপিয়েছে। উচ্চতা একটা বাঙালি মেয়ের চেয়েও অনেকটা বেশি। ওর বাবা আর্মি, তাই বাবার মতোই লম্বা হয়েছে। রুষাকে একা দেখে ও নিজেই প্রথমে এগিয়ে গিয়েছিল গল্প করতে। রুষাও সেদিন শাড়ি পরেছিল, যেহেতু আমার সঙ্গে যাবে বলে। এমনিতেই ও খুব সুন্দর, তাতে আবার সবুজে গোলাপি ঢাকাই জামদানিতে আরও সৌন্দর্য বেড়েছে। মিথিলা ওর পাশে গিয়ে বসে বলল, হেই, কারোর জন্য ওয়েট করছো? রুষা যেন ঠিক সময় কাউকে গল্প করার মতো পেয়ে গেল। হেসে ওকে বসতে বলে কফির একটা কাপ ওর দিকে এগিয়ে দেয়। ওই আর কি, বসো না। তুমি কারোর জন্য এসেছো? ওটা বাদ দাও, আগে নিজের পরিচয় দাও। আমি রুষা, একজন মডেল, তবে এখন নয়। ও বাহ, তুমি সেই রুষা যে নাম্বার 1 মডেল, রাইট? তুমি চেনো? ওর গালে স্পর্শ করে ছুঁয়ে দেখে মিথিলা। কিছু মনে করো না, একটু তোমাকে ছুতে ইচ্ছে হলো। আসলে বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে যে তোমার পাশে আমি বসে। তোমাকে কে না জানে বলো তো? তোমার সেই মডেলিং লাইফ থেকে অবসর নেওয়া নিয়ে কত নিউজ বের হলো সোশ্যাল মিডিয়ায়। তোমার নামে অনেকে তো আবার বাজে খবরও ছড়িয়েছিল। কি আর বলবো বলো, ওইটুকু সহ্য করতেই হয় সেলিব্রিটিদের। তবে আমার কিন্তু তোমাকে দেখে তেমন কিছু মনেই আসছে না। আচ্ছা, কেন বাদ দিলে গো? এমন নাম করে, যদিও আমি অচেনা, ঠিক আছে, তবে ফ্যান হিসেবে জানতে ইচ্ছেই হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খারাপ লাগলে বলো না। না না, কেন সমস্যা হবে বলো তো? এটা তো আমার কাছে একটা গর্বের ব্যাপার। আসলে যাকে ভালোবাসি, আমার সময়টুকু সবটাই তাকে দিতে চাই সেজন্য। আর সে যেন কষ্ট না পায়। ফ্যামিলি জিনিসটা পাইনি জীবনে কোনোদিনও, জানো।
তাই ফ্যামিলির মজাটা নিতে চাই জীবন ভরে। সত্যি কি দারুণ তোমার ভালোবাসা, যার জন্য সেটাই ছেড়ে দিলে। সত্যি যেন তোমরা এক হতে পারো। ধন্যবাদ। তোমার পরিচয় দাও এবার। ও ও হ্যাঁ, আমি মিথিলা ঘোষ। আজই ফিরলাম লন্ডন থেকে পড়াশোনা শেষ করে। তোমার ফ্যামিলি? বাবা আর্মি অফিসার ছিলেন, সেবার যুদ্ধে প্রাণ দিলেন দেশের জন্য। আর মা, উনি আমার জন্মের সময় মারা গেছিলেন। ও, তুমি একা? ওই তো আমার বাবা মা। আমার বাড়ির লোকের দিকে আঙুল তুলে দেখিয়েছিল মিথিলা। মানে? বললে যে ওনারা গত হয়েছেন। কিন্তু এনারাও আমার মা বাবার চেয়ে কিছু কম নন। জন্ম না দিলে কি বাবা মা হওয়া যায় না বলো? যায় মিথি, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। দাঁড়াও, তোমাকে আমি সবটা বলি। তাই বেশ হবে মিথি, ততক্ষণে আমারও সেও এসে যাবে। আসলে রুশাদি, আমার বাবা আর এই আঙ্কেল ইন্ডিয়ান আর্মিতে একসঙ্গে চাকরি করতেন। আমার মা আমাকে জন্ম দেবার সময় মারা গেছিলেন। আমার শুধুই ছিল এক মাসি মেসোমশাইয়ের সঙ্গে লন্ডনে থাকতেন। আমাকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বাবা যেতে দেননি। বাবা চাকরির পর যেটুকু ফাঁকা পেত আমাকে সঙ্গে নিয়ে কাটাতেন। এটা উনি হারাতে চাননি। সেবারের যুদ্ধে মাসি আর মেসোমশাই আমার কাছে এলেন। খুবই ছোট তখন আমি, কিন্তু তবুও আমার বেশ মনে আছে জানো, আমি টিভিতে খবর দেখতে দেখতে গুটিয়ে যেতাম। বাবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন ফিরে আসে আবার, কারণ আর কেউ ছিল না আমার। বাবা আমার মা বাবা সবই। কদিন পর এলো জানো, আমি দৌড়ে গেলাম বাবা কি কি এনেছে দেখবার জন্য। গিয়ে দেখি বিশাল বড় একটা বাক্স। নিশ্চয়ই অনেক কিছু আছে তাতে। যখন ঢাকনা খুলল সবাই, তখন অবাক হলাম আমি। বাবা নিজেই কেন তার ভেতর। মাসি আমাকে জাপটে ধরে রইলেন, যেতে দিলে না। এই মেসোমশাই ছিল আমাদের পাশে, আমাকে আদর করেছিলেন, কত কিছু বলেছিলেন। বাবা নাকি দেশের জন্য প্রাণ দিয়েছেন, যেমনটা আমরা ইতিহাসের বইয়ে পড়ি, ঠিক তেমন সৈনিকদের মতো। এটা কান্নার নয়, এটা গর্বের। আর ওই আঙ্কেল এও বললেন যে বাবা মৃত্যুর সময় বলে গিয়েছিলেন যে আমার সঙ্গে ওই আঙ্কেলের ছেলের বিয়ে দিতে, কারণ বাবা মা মরা মেয়েকে অন্য কেউ যদি কষ্ট দেয় বিয়ের পর, তখন কে দেখবে তাকে। আর আঙ্কেলও কথা দিয়েছিল তাই করবে, কারণ আমাকে ভীষণ পছন্দ ছিল আঙ্কেলের তখন থেকেই। নিজের মেয়ের মতোই আমাকে ভালোবাসতেন। আর ওনার ছেলের সঙ্গেও আমার বেশ ভাব হয়েছিল। আঙ্কেল আমাকে তখন নিয়ে যেতে চেয়েছিল নিজের বাড়িতে, কিন্তু মাসি মেসোমশাই বলেছিলেন, আরে আরে, আমাদেরকেও তো কিছু করতে দিন প্লিজ, আমরাও তো ওর নিজের লোক নাকি। ও আমাদের সঙ্গে লন্ডনে থাকুক, যখন পড়া শেষ হবে ঠিক আপনাদের বাড়ির বউ না হয় আপনাদের কাছে ফিরে আসবে। আঙ্কেল রাজি হয়েছিল, কিন্তু একটা শর্ত দিলেন। আমার পুরো খরচ নিজেই নিয়েছিলেন, না করতে পারেননি মাসি মেসোমশাই। আর তখন থেকেই আঙ্কেল এতদিন অবধি মাসিক টাকা পাঠান আমার কাছে। পড়াশোনা শেষ করলাম এবার। মাসি মেসোমশাই শীঘ্রই আমাকে নিয়ে এখানে রওনা হতো, কিন্তু গত মাসে আমার মাসি মেসোমশাই স্পট ডেথ হয়ে গেছেন রুশাদি। একদম নিঃস্ব করে গেল আমাকে। সবাই কেন যেন আমাকে পর করে দিয়ে যায়। এ রাম, এনারাও? জানি না রুশাদি, কেন যেন মনে হয় আমি যার জীবনেই যাই তারই হয়তো কোনো ক্ষতি হয়। জন্মেই মায়ের প্রাণ নিলাম, তারপর বাবা, তারপর মাসি মেসোমশাই, না জানি এদের পরিবারে এসে। তুমি বাজে ভাবছো মিথি। ভগবান যাদের যতদিনের জন্য পাঠিয়েছেন তারা ঠিক ততদিনই থাকবেন। তোমার তো হাতে কিছু নেই। তবে একটা কি জানো, আমি তোমার থেকে অনেক কিছু শিখলাম। কি করে একজন এতগুলো ঝড়ের পরেও এতটা হাসি খুশি থাকতে পারে। তুমি গ্রেট মিথি, তুমি গ্রেট। আর মনে হয় তোমাকে যে পাবে সেও ভীষণ লাকি। তোমাকে আজ এই শাড়িতে দেখে চোখই ফেরাতে পারবে না। যা লাগছে তোমাকে এই শাড়িতে,
আমি ভাবি আমি হয়তো একজন আদিকালের বুড়ি যে বয়ফ্রেন্ডের সঙ্গে শাড়ি পরে দেখা করতে এসেছি, কিন্তু দেখছি আমার মতন আরেকজনও আছে। ভীষণ লাকি সে যে তোমার মতো মেয়েকে পাবে, বিশ্বাস করো মিথি। তোমাকেও না দারুণ লাগছে, সেও ফিদা হবে। তোমাকে পর্দায় দেখে ভাবতেই পারিনি এতটা ঘরোয়া হবে তুমি। দাঁড়াও দাঁড়াও, একটা সেলফি। ওকে ওকে, সমস্যা নেই, চলো। দুজনের মোবাইলে দুজনেই সেলফি তুলে নেয়। তোমার সেও বুঝি খুব ভালো তোমার মতো? আমার মতো বিচ্ছু কিনা জানি না, তবে খুব ভালো আর দারুণ লুকিং। যদিও সামনাসামনি ছোটবেলায় দেখেছিলাম, আর তো ফিরিনি। তবে আঙ্কেল ফটো দিত ওকে না বলেই, ওর হয়তো মনেই নেই আমার কথা। আমার সঙ্গে কত দুষ্টুমি করেছিল আগে, তাই আঙ্কেল ওকে সারপ্রাইজ দিতে চায় আমাকে দেখিয়ে। জানি চিনতে একটু সমস্যা হবে, তবে অনেকবার কথা বলেছিল। আঙ্কেল বলে ও নাকি আমার জন্য ওয়েট করছে, তাই নাকি ও কোনো মেয়ের দিকে তাকায় না। আমায় নাকি খুব ভালোবাসে। কত কল্পনা জল্পনা আমার আজকের দিনটা নিয়ে। একটা মেয়ের কাছে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাই না রুষাদি? এই হবু স্বামীকে প্রথম দেখতে পাওয়ার দিনটা। দেখো, আমি তো ওকে স্বামী বলে ফেললাম। সত্যি আমি কি পাগল, তাই না? একেবারে কত কিছু যে তোমায় নিজের মনের মতো করে বলে ফেলছি, তার ঠিকই নেই। সত্যি হয়তো আমি আজ পাগল হয়ে যাব, জানো তো রুষাদি। ওকে এতদিন পর সামনে দেখার পর। দাঁড়াও দাঁড়াও রুষাদি, দাঁড়াও, তোমাকে না ওর ফটোটা দেখাই। দেখো তো, হ্যাঁ দেখো তো কেমন। এই যে এই যে এই যে রুষাদি, এই দেখো, এইটা হচ্ছে আমার প্রিয়জন। খুব ভালো, তাই না? স্তম্ভিত হয়ে যায় রুষা, কিছু বলতে পারলো না ও। কি হলো রুষাদি, খুব ভালো না? কি নাম ওর? অনেক। চেনো তুমি? ওই আর কি, মডেলিং সূত্রে, মানে ও খুব ভালো। খুব ভালো গো। তুমি কার জন্য যেন ওয়েট করছো রুষাদি? ও আসলে আজ ফিরতে পারবে না মিথি, কাল ফিরবে। একটু আগেই ও কল করেছিল। আমি যাই কেমন? তোমরা অনেক সুখী হও। রুষা উঠে দাঁড়ায়। এই কথাটা বলেই রুষা দরজার দিকে এগোয়। এই রুষাদি, ওকে দেখে যাবে, এক্ষুনি আসছে। না মিথি, আজকে তো হাতে সময় নেই। আশীর্বাদ করলাম বোন, ও যেন তোমাকে খুব ভালো রাখে। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন।